আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রেজওয়ান আহমেদ রিয়াম। আজকে হায়ার ম্যাথ সেকেন্ড পেপারে জটিল সংখ্যা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। জটিল সংখ্যা চ্যাপ্টারে জটিল সংখ্যা যদি বলতে কি বোঝায় সেটা যদি বলি, তাহলে জটিল সংখ্যা হচ্ছে, আমরা জানি কনভেনশন হচ্ছে আমাদের কি বলা যায়, সংখ্যা পদ্ধতিতে বা নাম্বার সিস্টেমে কনভেনশন হচ্ছে দুইটি সংখ্যাকে যদি গুণ করো, দুই গুণ দুই অলওয়েজ 4 হবে। ঠিক আছে? -2 গুণ -2 অলওয়েজ 4 হবে। বাট তুমি যদি বলো -2 গুণ +1 -2 হবে, এগুলো কি? এগুলো একটা কনভেনশন। যদি আমাদের ম্যাথ সিস্টেম, আমাদের নাম্বার সিস্টেম এরকম কনভেনশন আসতো যে -2 গুণ -1 হচ্ছে -2 হয়, তাহলে আমাদের ওটা মেনে নিতে হতো। ঠিক আছে? এগুলোকে কনভেনশন ধরা হয়। সো এরকম কনভেনশন হচ্ছে, আমাদের দুইটা সিস্টেম আছে, দুইটা সংখ্যা, দুইটা কি বলা যায়, নাম্বার আছে। একটা হচ্ছে ধনাত্মক নাম্বার, একটা হচ্ছে ঋণাত্মক নাম্বার। সো আমাদের ঋণাত্মক নাম্বারগুলো কি কি? -1, -2, -3 ডট ডট মাইনাস ইনফিনিটি। সো এই মাইনাস সংখ্যাগুলোর উপর যদি আমি রুট করি, তাহলে আমরা যে সংখ্যাটা পাবো সেটাকে বলবো আমরা জটিল সংখ্যা। জটিল সংখ্যা জটিল সংখ্যাকে কমপ্লেক্স নাম্বারও বলা হয়। জটিল সংখ্যার যেই প্রতীক ব্যবহার করা হয় সেটা হচ্ছে আই। ঠিক আছে? প্রতীকটা কি? আই। তো আমরা আই সমান কি বলবো? আই সমান বলবো হচ্ছে √1। কেন বলবো দেখো, √1 হচ্ছে একটা মৌলিক পার্ট যে কোনো জটিল সংখ্যার। সাপোজ আমাকে বললো √5, তো আমি এটাকে কিভাবে লিখতে পারি? দেখো, √5 মানে কি? √5 মানে হচ্ছে √5 ইন্টু √, বা এরকম লিখতে পারছো √5 ইন্টু -1, ভিতরে এইভাবে লিখলে, তো এটা কত? √5। এখন √5 কে আলাদা লিখতে পারো, আর √1 কে আলাদা লিখতে পারো। তাহলে √5 √1 কে আমি কি বলতে পারি? আই বলতে পারি। তার মানে কি আসলো? I√5 আসলো। যদি আরেকবার বলি, দেখো জিনিসটা, দেখো √10, এটাকে কিভাবে লিখতে পারবে? √10 মানে কি? 10 ইন্টু -1। তো √10 √-1, √10 √-1, √-1 মানে কি? আই। তাহলে √10 ইন্টু আই, তাহলে √10i। তো যে কোনো সংখ্যাকেই আমি যদি √-1 কে আই ধরে ফেলি, তাহলে যে কোনো সংখ্যাকে আমি জটিল জটিল সংখ্যা আকারে প্রকাশ করতে পারবো। যে কোনো সংখ্যা বলতে হচ্ছে যে কোনো ঋণাত্মক সংখ্যার বর্গমূলকে। ওকে? সো এটা ছিল আমাদের জটিল সংখ্যার কি বলা যায়, পরিচয়। সো আমি যদি এখন জটিল সংখ্যার কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। আচ্ছা, জটিল সংখ্যা আগে গ্রাফে রিপ্রেজেন্ট করি। জটিল সংখ্যাকে আমরা কিভাবে গ্রাফে রিপ্রেজেন্ট করবো? সো জটিল সংখ্যা কিন্তু তেমন কিছু না। জটিল সংখ্যাকে আমরা, বাস্তব সংখ্যাকে আমরা এক্স অক্ষে চিন্তা করবো, বাস্তব সংখ্যাকে এক্স অক্ষে চিন্তা করবো, আর জটিল সংখ্যাকে বা কমপ্লেক্স নাম্বারকে ওয়াই অক্ষে চিন্তা করবো। জটিল সংখ্যা জটিল সংখ্যা সো এই বাস্তব সংখ্যা এক্স অক্ষে, জটিল সংখ্যা ওয়াই অক্ষে। এখন তোমাকে যদি একটা সংখ্যা দেওয়া হয় যে 2 + 3i, এই সংখ্যাটাকে তুমি কিভাবে রিপ্রেজেন্ট করবে গ্রাফে? তো এখানে এই 2 টা হচ্ছে এক্স অক্ষে যাবে, আর এই 3 টা হচ্ছে ওয়াই অক্ষে যাবে। 2 টা হচ্ছে বাস্তব অংশ, এই 3 টা হচ্ছে অবাস্তব অংশ, বা 3i টা হচ্ছে অবাস্তব অংশ আর কি, অবাস্তব। বাট এই যে 3 টা, এটা কিন্তু বাস্তব সংখ্যা। তোমাকে যদি বলে যে x প্লাস আই ওয়াই, এটা তোমার একটা প্রশ্ন করতে পারে এমসিকিউতে, যে x কি? তোমাকে বললো যে বহুপদীতে x হচ্ছে বাস্তব, হ্যাঁ। y বাস্তব, হ্যাঁ। এটাও কারেক্ট, এটাও কারেক্ট। বাট আই ওয়াই যেটা, তোমাকে যদি বলে আই ওয়াই বাস্তব, বা আই ওয়াই হচ্ছে বাস্তব বলতে হচ্ছে, হ্যাঁ, আই ওয়াই কিন্তু জটিল। ঠিক আছে? জটিল বা এটাকে কি বলা যায়, কমপ্লেক্স বলা যায়। আই ওয়াই পার্টটা কমপ্লেক্স, বাট যেই এক্সটা সেটা কিন্তু রিয়েল। এটা বুঝতে হবে, এক্স আর ওয়াই দুইটা কিন্তু রিয়েল, আই ওয়াইটা হচ্ছে কমপ্লেক্স। তাহলে এটা কমপ্লেক্স। যখন আই থাকবে কোনো সংখ্যার সাথে, তখন সেটা কমপ্লেক্স হবে। তো এটা এমসিকিউ আগে যেতে পারে। আচ্ছা, তাহলে আমি কি বললাম? আমি গ্রাফে রিপ্রেজেন্ট করবো 2 + 3i কে। তো 2 হচ্ছে আমার এক্স অক্ষে যাবে, আর 3 টা ওয়াই অক্ষে যাবে। তো 2 আমি এক্স অক্ষে দেই, 2 ঘর এক্স অক্ষে যাব। 2 + 3i কে, ওয়াই কে আমি 2 + 3i কে আমি গ্রাফে রিপ্রেজেন্ট করব। তাহলে 2 কে 2 একক এক্স অক্ষে যাব, 1 2 একক এক্স অক্ষে গেলাম, 2 একক, আর 3 একক হচ্ছে ওয়াই অক্ষে যাব। তাহলে 1 2 3, এই 3 একক ওয়াই, 3 একক ওয়াই অক্ষে গেলাম। তাহলে 2 + 3i কি আমার? এই যে এই পয়েন্টটা। তাহলে আমি যদি মূল বিন্দু থেকে এই পয়েন্টটা যোগ করি, তাহলে এই যে লাইনটা সেটা আমার 2 + 3i রিপ্রেজেন্ট করবে, অথবা এই পয়েন্টটা আমার 2 + 3i রিপ্রেজেন্ট করবে। আসলে কি? আসলে 2 + 3i হচ্ছে একটা পয়েন্ট, এটা কোনো লাইন না। ঠিক আছে? বাট যদি ভেক্টর আকারে প্রকাশ করতে চাও, জটিল সংখ্যাকে, কমপ্লেক্স নাম্বারকে ভেক্টর আকারে প্রকাশ করা যায়। ভেক্টর। সো যখন ভেক্টর আকারে প্রকাশ করবে, তখন হচ্ছে বলবে যে এই যে এই ভেক্টরটা হচ্ছে আমার 2 + 3i। আর যদি পয়েন্ট আকারে প্রকাশ করো, তাহলে বলবে যে এই পয়েন্টটা হচ্ছে আমার কি? 2 + 3i। ওকে? তাহলে তোমরা যদি একটা প্র্যাকটিস করো যে 2 - 5i, 2 - 5i, এটাকে তুমি হচ্ছে গ্রাফে রিপ্রেজেন্ট করো, ট্রাই করো। তাহলে 2 একক কোন দিকে যাবে? আমার এক্স অক্ষে যাবে। এটা হচ্ছে আমার এক্স অক্ষ। আর 5 একক আমার কোন দিকে যাবে? ওয়াই অক্ষে যাবে। বাট -5i আছে, তার মানে কি?
-5 y অক্ষে যাবে, তাহলে -5 y অক্ষে কোন দিকে হয়? নিচে হয়। তাহলে 1 2 3 4 5, এই যে 5 একক নিচে যাবে। তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে আমার 2 5i, এটা হচ্ছে ভেক্টর 2 5i। ঠিক আছে? তো এখন যদি আমি আরো বলি, আরো সংখ্যা আছে কিছু, দেখো। লাইক তুমি ধরতে পারো যে আমরা যদি বলি যে 5, এই 5 সংখ্যাটাকে আমরা কি গ্রাফে রিপ্রেজেন্ট করতে পারবো? হ্যাঁ পারবো। দেখো আমরা 5 কে লিখতে পারি যে 5 প্লাস 0i। 5 কে কি লিখতে পারি? 5 প্লাস 0i, 0 এর সাথে i গুণ দিলে কি হবে? 0 হবে। তাহলে 5 কে 5 প্লাস 0i লেখা যায়। এটা কি বলবো? যে আমি x অক্ষে 5 একক যাব, y অক্ষে 0 একক যাব। তাহলে x অক্ষে 5 একক গেলাম, y অক্ষে কত একক গেছি? 0 একক গেছি। তাহলে এটাই তো আমার 5 পয়েন্ট। আমরা সেটা তো সাধারণ বাস্তব যেই সংখ্যা রেখা আছে, বাস্তব যে আমাদের কার্তেশীয় স্থানাঙ্কের যে গ্রাফ আছে সেখানে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, বা জটিল সংখ্যা আমরা সেটা পেলাম আর কি। ওকে, এখন যদি আমি বলি i কে গ্রাফে রিপ্রেজেন্ট করে দেখাও i কে, তাহলে i কি হবে বলো? i কে এভাবে লিখতে পারবা যে 0 প্লাস i, 0 প্লাস 1 ইন্টু i আর কি, এভাবে লিখতে পারো। দেখো 0 প্লাস 0, 0 এর সাথে i যোগ করলে i হবে, তাহলে এটা কিভাবে লেখা যায়? 0 প্লাস 1 ইন্টু i। তো আমরা 2 প্লাস, দেখো 2 প্লাস, কোথায় গেছিল আমাদের? 2 প্লাস 3i কে আমরা কি করছি? 2x অক্ষে আর হচ্ছে 3y অক্ষে। তাহলে এখানে আমাদের 0 0 কোথায় যাবে? 0 হচ্ছে x অক্ষে আর 1 হচ্ছে y অক্ষে। তাহলে 0 হচ্ছে x অক্ষে, তার মানে x অক্ষের এই পয়েন্টেই, আর 1 হচ্ছে y অক্ষে, তাহলে এই যে পয়েন্ট হচ্ছে 1। তাহলে আমি শুধু এই পয়েন্টটা হচ্ছে আমার কি? শুধু i। আশা করি বুঝতে পেরেছো, সমস্যা নেই না বুঝলে। এখন যদি আমি 2i কে রিপ্রেজেন্ট করি, 2i, তাহলে 2i কি হবে? 0 একক যাবে হচ্ছে x অক্ষে আর 2 একক যাবে কোন দিকে? y অক্ষে। তাহলে 2i হচ্ছে এই পয়েন্টটা 2 একক। ঠিক আছে? ওকে, তাহলে মাইনাস i রিপ্রেজেন্ট করলে কি হবে? এই পয়েন্ট হচ্ছে মাইনাস i হবে, কারণ মাইনাস মানে y অক্ষের দিকে -1 একক যাবে আর কি। ঠিক আছে? ওকে, তাহলে এটা ছিল আমাদের কত? গ্রাফের রিপ্রেজেন্টেশন। এখন আমি হচ্ছে এই যে আমার y অক্ষে i চলে গেল, এটা কেন চলে গেল? এটা হচ্ছে যদি বেসিকটা বলি, আমরা একটা লাইন মনে রাখবো, সেটা হচ্ছে এরকম যে কোন সংখ্যাকে, এটা অনেক একটা ইম্পর্টেন্ট লাইন, এমসিকিউ তে, তুমি সিকিউ তে সব জায়গায় এটা হেল্প পাবা। কোন সংখ্যাকে i দ্বারা গুণ করলে, i দ্বারা গুণ করলে π/2 কোণে ঘুরে যায়। গুণ করলে π/2 কোণে ঘুরে যায়, কোণে ঘুরে যায়, ঘুরে যায়। আচ্ছা, এটাকে যদি আমি ইয়া দ্বারা বলি, যে সাধারণ আকারে বলি, যে কোন সংখ্যাকে ni দ্বারা গুণ করলে, সরি ni না, i টু দি পাওয়ার n দ্বারা গুণ করলে আর কি, i টু দি পাওয়ার n দ্বারা গুণ করলে n π/2 কোণে ঘুরে যায়। কোন সংখ্যাকে i দ্বারা গুণ করলে π/2 কোণে ঘুরে যায়, i টু দি পাওয়ার n দ্বারা গুণ করলে n π/2 কোণে ঘুরে যায়। এটা কিভাবে হচ্ছে আমি তোমাকে বুঝাই, দেখো। তোমাদের আমি কিছু আগে বেসিক বলি, যে i ইন্টু 1 হচ্ছে i। এগুলো হচ্ছে জটিল সংখ্যার কিছু বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স। লাইক হচ্ছে তুমি যদি -1 ইন্টু -1 যে 1 হয়, এটা তুমি শিখেছো তাই না? এটা তুমি জেনেছো যে -1 গুণ দিলে 1 হবে। এরকমই তোমার i এর সাথে 1 গুণ দিলে i হবে, এটা তোমার জানতে হবে। এরপরে i এর সাথে 0 গুণ দিলে 0 হবে, i এর সাথে i গুণ দিলে i স্কোয়ার হবে, আর i স্কোয়ারের মান হচ্ছে -1। কিভাবে হলো এটা আমি যদি প্রুফ করে দেখাই, যে আমরা জানি কি i ইন্টু i, এটা কিভাবে -1 হলো, দেখো। i এর মান কত? √1। এই i টার মান কত? √1। আচ্ছা, √1 তো এটাকে কিভাবে লেখা যায়? √1 হোল স্কয়ার লেখা যায় না? যে √1 হোল স্কয়ার। সো √1 হোল স্কয়ার মানে কি? রুট আর স্কয়ার কেটে যাবে, তাহলে -1 থাকবে। তাহলে i ইন্টু i কত আসলো? -1। ঠিক আছে? সো i ইন্টু i -1, এরকম যদি আমি বলি i ইন্টু i মানে i কিউব, এটা কত আসলো? i কিউব। এই i কিউব মান কত হবে? সেটা হবে -i। এটা কিভাবে হলো? এটা যদি প্রুফ করে দেখাই, এগুলো মনে রাখতে হবে, বাট আমি প্রুফ করে দেখাচ্ছি আর কি। যে i, এটা -i কিভাবে হলো? এই যে i ইন্টু i বা i স্কয়ার, এটাকে আমি কি পেলাম? -1 পেয়েছি। এখান থেকে i ইন্টু i পেলাম কত? -1। তাহলে -1, আর এই যে i, এটা রাখলাম এখানে। তাহলে -1 ইন্টু i কত? -i। সো এটা হচ্ছে কি আসলো? i কিউব কত আসলো? -i আসলো, এটা মনে রাখতে হবে। এরপরে কি আসবে? i ইন্টু i ইন্টু i ইন্টু i, মানে 4টা i বা i টু দি পাওয়ার 4। তো i টু দি পাওয়ার 4 কত আসবে? আমি বলে দিচ্ছি হচ্ছে 1 আসবে। কি হবে? প্রুফ করে দেখি আসি। যে এখানে i, 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 তো দুইটা i কত? -1। দুইটাই কত ছিল? -1 ছিল। আর দুইটাই কত? -1। তাহলে -1 ইন্টু -1 কত? +1। তো আশা করি এভাবে তুমি বের করতে পারবে, বাট এগুলো শর্টকাট ট্রিক আছে, সেগুলো আমি শিখাচ্ছি, ওয়েট। বাট বেসিক যে 4টা সূত্র, সেটা হচ্ছে কি
I into 1 I into 0 0, I স্কয়ারের মান -1, I কিউবের মান -I টু দি পাওয়ার 4 এর মান 1। তিনটা মনে রাখবে যে I স্কয়ারের মান -1, I কিউবের মান -I টু দি পাওয়ার 4 এর মান 1। তো এখান থেকে তুমি কি বুঝতেছো? এখান থেকে তুমি বুঝতে পারতেছো যে যদি কোনো সংখ্যাকে, এটা শর্টকাটটা কি হবে? লাইক তোমাকে যদি বলি I টু দি পাওয়ার 100 কত হবে? তাহলে তুমি কি পারবা বের করতে? তো এটা কিভাবে বের করবা? তুমি I টু দি পাওয়ার যেই সংখ্যাটা থাকবে বা I টু দি পাওয়ার যেই n টা থাকবে সেটাকে, এই n টাকে 4 দ্বারা ভাগ দিবে। 4 দ্বারা ভাগ দেওয়ার পর যদি ভাগশেষ 4 দেওয়া ভাগ দেওয়ার পর যদি ভাগশেষ যদি 1 পাও তাহলে সেটা I হবে। ভাগশেষ যদি 2 পাও তাহলে -1 হবে। ভাগশেষ যদি 3 পাও তাহলে -I হবে। ভাগশেষ যদি 4 পাও তাহলে কত হবে? আহ ভাগশেষ 4 পাবা জীবনে? পাবা না তো না। যদি ভাগশেষ না থাকে, ভাগশেষ যদি 0 থাকে আরকি, সরি। ভাগশেষ 0 থাকলে কি হবে? 1 হবে। তো ভাগশেষ 4 তো পাওয়া পসিবল না। 4 দ্বারা ভাগ করলে, এটা তো বুঝো যে এগুলো বেসিক সূত্র, যে 4 দ্বারা ভাগ করলে ম্যাক্সিমাম ভাগশেষ হতে পারে 3, মানে 1 কম হয়। লাইক তুমি যদি 5 দ্বারা ভাগ করো তাহলে ম্যাক্সিমাম ভাগশেষ হবে 4। 6 দ্বারা ভাগ করলে ম্যাক্সিমাম ভাগশেষ হবে হচ্ছে 5। তো এগুলো হচ্ছে ছোটবেলার বেসিক, সমস্যা নেই। সো 4 দ্বারা ভাগ করার পর যদি 0 থাকে, মানে ভাগশেষ 0 থাকে অথবা নিঃশেষে বিভাজ্য হয় সংখ্যাটা। কেমন নিঃশেষে বিভাজ্য কোন সংখ্যা হয়? 16 কে যদি 4 দ্বারা ভাগ দাও তাহলে নিঃশেষে বিভাজ্য হয়েছে অথবা ভাগশেষ 0। এই সংখ্যার ক্ষেত্রে লাইক তোমাকে যদি বলে I টু দি পাওয়ার 16 এর মান কত? 1 হবে। কারণ 16 কে তুমি 4 দ্বারা ভাগ করছো, নিঃশেষে বিভাজ্য হয়েছে। এরপরে যদি তুমি তোমাকে সংখ্যা দিল, সাপোজ হচ্ছে I টু দি পাওয়ার 15, এটাকে তুমি 4 দ্বারা ভাগ করছো, দেখতেছো যে হচ্ছে, দেখো আমি 4 দ্বারা ভাগ করে দেখাই। 15 কে 4 দ্বারা ভাগ করলে কি আসে? 15 কে 4 দ্বারা ভাগ করলে 3 4 12, তাহলে 12, ভাগশেষ থাকে কত? 3। তাহলে ভাগশেষ 3 থাকলে কি হবে? I টু দি পাওয়ার 15 এর মান হবে -I। এখন তোমাকে যদি বলি I টু দি পাওয়ার হচ্ছে 14, I টু দি পাওয়ার 14 কত হবে? তাহলে 14 কে আমি 4 দ্বারা ভাগ দিব, তাহলে 3 4 12, ভাগশেষ থাকে 2, ঠিক আছে? ভাগশেষ থাকে 2, এই 2 থাকলে কি হবে? -1 হবে। তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে যে ভাগশেষ 0 থাকলে 1, ভাগশেষ 1 থাকলে I, ভাগশেষ 2 থাকলে -1, ভাগশেষ 3 থাকলে -I। এই 4টা জিনিস মনে রাখতে হবে। তাহলে তুমি যেকোনো সংখ্যাকে প্রকাশ করতে পারবে। এখন তোমাদের যদি একটা টাস্ক দেই, লাইক I টু দি পাওয়ার হচ্ছে ধরো 1000001, এটাকে তুমি হচ্ছে কিভাবে প্রকাশ করবে? এটার মান কত হবে? তো এটার মান প্রকাশ করার জন্য এটাকে তুমি যদি হচ্ছে বের করতে চাও, সো এই এত বড় সংখ্যা, লাইক তুমি এটা তোমাকে দিল সাপোজ, আরো যদি বড় দেয় যে 1 2 3 4 5 6 7 8, এরকম বড় সংখ্যাকে তুমি 4 দ্বারা ভাগ করতে পারবা? পারবা। তুমি হচ্ছে ক্যালকুলেটরে করে দেখবা যে দশমিক আসে কিনা। যদি ক্যালকুলেটরে 4 দ্বারা ভাগ করার পর দশমিক না আসে তাহলে 4 দ্বারা বিভাজ্য হয়েছে, আর দশমিক আসলে বিভাজ্য হয়নি। বাট ভাগশেষ কত সেটা কি বের করতে পারবা? হ্যাঁ, ক্যালকুলেটরে একটা অপশন আছে যেটা হচ্ছে সমস্ত বের করার, পার্শিয়াল ফ্র্যাকশন বা এরকম টাইপের একটা কি বলা যায়, ফাংশন আছে আরকি। তো সমস্ত বের করা, এভাবে সংখ্যা লিখে আরকি। সো ওরকম যেই ফাংশনটা আছে সেটা ক্লিক করে দেখবা যে ভগ্নাংশটা কি বলা যায়, এটাকে কি বলে, কি বলে আসলাম, ভাগশেষ কত আরকি। সো ভাগশেষ কত সেটা তুমি চেক করে নিতে পারবে ক্যালকুলেটর থেকে। বাট যেখানে তোমার ক্যালকুলেটর ইউজ করার অপশন নাই, লাইক তুমি ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দেওয়ার সময় ক্যালকুলেটর অপশন নাই, তখন তুমি কি করবে? এত বড় সংখ্যার ক্ষেত্রে তখন তুমি চিন্তা করবে যে যেকোনো বড় সংখ্যার 4 দ্বারা বিভাজ্য কিনা বিভাজ্য সেটা তুমি লাস্ট 2 ডিজিট চেক করে বুঝতে পারো। লাস্ট 2 ডিজিট, লাইক তোমাকে যদি বলে যে 2000 বা 200, সাপোজ 200 চিন্তা করো, 200 চিন্তা করলে ঝামেলা হয়ে যাবে। 200 না, বাদ দাও। I টু দি পাওয়ার সাপোজ হচ্ছে I টু দি পাওয়ার কত দিবে? 120 দাও। সো 120 এই সংখ্যাটার লাস্ট 2 ডিজিট কত? 20 না? 20 কি 4 দ্বারা বিভাজ্য হয়? হ্যাঁ, 4 5 20। তার মানে I টু দি পাওয়ার 120, I টু দি পাওয়ার 120 এই সংখ্যাটা, বা 120 এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। আর 4 দ্বারা বিভাজ্য হলে আমি কি হবে বলছিলাম? 4 দ্বারা বিভাজ্য হলে বা ভাগশেষ 0 হলে কি হবে? 1 হবে। তাহলে I টু দি পাওয়ার 120 এর মান কত? 1। ওকে, এখন তোমাদের যেটা বড় সংখ্যা দেই যে 1 2 3 4 5 6 7 8, এখন 78 এই বড় সংখ্যার লাস্ট 2 ডিজিট কত? 78। 78 কি 4 দ্বারা বিভাজ্য? জানি না, আমি কি হয় দেখি, ভাগ দেই। 4 একে 4, তো 4 নামালাম এখানে, 1 18, তাহলে 4 একে 4 ছিল। এখন হচ্ছে 4 4 16, তাহলে 14 16 2, তাহলে ভাগশেষ কত হতেছে? 2। তাহলে I টু দি পাওয়ার এই যে বড় সংখ্যা 1 2 3 4 5 6 7 8 এর মান কত? I স্কয়ার বা -1। আমি কি বলেছিলাম? ভাগশেষ 2 থাকলে কি হবে? -1 হবে। ওকে? সো এটা হচ্ছে তোমাদের কি যেকোনো I এর মান বের করার সূত্র ছিল, বা যেকোনো I বের করার ফর্মুলা।
তো এরপরে আমরা শিখবো হচ্ছে ধারা, আয়ের ধারা শিখবো। আচ্ছা, ধারা কিভাবে শিখবো? আমি কি তোমাদের ওটা শিখাইছি যে আই দ্বারা গুণ করলে এন পাবে টু কোণে ঘুরে যায়, সেটা শেখানো হয়নি তাই না? ওটা একটু শিখে আসি। দেখো, যে আমি একটু আগে শিখালাম যে আই দ্বারা গুণ করলে এন পাবে টু কোণে ঘুরে যায়, এটা কি বোঝাচ্ছে? দেখো, আই কে আমি রিপ্রেজেন্ট করতে পারি, আমি হচ্ছে আই স্কোয়ার কে রিপ্রেজেন্ট করতে পারি কিনা দেখবো, আই কিউব কে আই টু দি পাওয়ার 4 কে। সো আই কে রিপ্রেজেন্ট করবো আমি কি হবে, আমি জানি আই হচ্ছে ওয়াই অক্ষে 1 একক, এটা হচ্ছে আমার আই। তো আই স্কোয়ার কে আমি রিপ্রেজেন্ট কিভাবে করবো? আই স্কোয়ার মান কত বলছি? -1 বলছি। তাহলে -1 আমার কোন দিকে? এই যে এটা হচ্ছে -1, তাহলে এটাকে আমি কি বলতে পারবো? আই স্কোয়ার। এরপরে আই কিউব কে রিপ্রেজেন্ট করতে পারবো, আই কিউব কত বলছিলাম? -i বলছিলাম। তাহলে -i আমার কোন জায়গায়? এই জায়গায়, -i। এরপর আমি কি বলছি? আই টু দি পাওয়ার 4, আই টু দি পাওয়ার 4 মান কি বলছিলাম? 1 বলছিলাম। তাহলে 1 কোন জায়গায় আছে আমার? এখানে আছে। তাহলে এটা হচ্ছে আমার 1। তাহলে আই স্কোয়ার, আই কিউব, আই টু দি পাওয়ার 4 সবগুলো কি রিপ্রেজেন্ট করতে পারছি না? তাহলে আমি যে কোনো পাওয়ারকে রিপ্রেজেন্ট করতে পারবো। আর যে কোনো বড় পাওয়ারকে এইরকম 1 2 3 4 বা 1 2 3 এগুলোতে কনভার্ট করা যায়। লাইক আমি তোমাদের শিখালাম যে আই টু দি পাওয়ার 20, এটাকে আমি কনভার্ট করতে পারবো কিসে? আই টু দি পাওয়ার 20 কে কি লিখতে পারবি? 1 লিখতে পারি ডিরেক্ট। তাহলে আই টু দি পাওয়ার 20 কে আমি গ্রাফে রিপ্রেজেন্ট করতে পারবো। কিভাবে আই টু দি পাওয়ার 20 কে 1 কিভাবে লিখলাম? কারণ 20 ডিভাইড বাই 4, এটা 4 দ্বারা বিভাজ্য হচ্ছে, বা নিচে বিভাজ্য 0 হচ্ছে। সো এটা কি? এটা হচ্ছে আই টু দি পাওয়ার 20 মানে 1, তাহলে 1 কে আমি গ্রাফে রিপ্রেজেন্ট করতে পারি। সো যে কোনো সংখ্যাকে আমি যে কোনো আই টু দি পাওয়ার সামথিং কে আমি কি করতে পারবো? গ্রাফে রিপ্রেজেন্ট করতে পারবো। ওকে। সো এখন আমি যদি বলি যে 1 কে আমি যদি i দ্বারা গুণ করি, 1 কে i দ্বারা গুণ করলে কি পাবো বলো? i পাবো না? তাহলে যে কোনো একটা সংখ্যায় 1, এই সংখ্যাকে আমি i দ্বারা গুণ করার পর এটা কত ডিগ্রি কোণে ঘুরে গেছে? 90 ডিগ্রি কোণে ঘুরছে না? এদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি না? এই যে আমার i না, এখানে অবস্থান i অবস্থান করতেছে না? আগে ভালো কথা। i কে i দ্বারা গুণ করলে কত পাওয়া যায়? i কে i দ্বারা গুণ করলে কত পাওয়া যায় বলো? i কে i দ্বারা গুণ করলে 90 i স্কয়ার পাওয়া যায় না? সো এই i কে, এটা একটা সংখ্যা, একে আমি i দ্বারা গুণ করছি, i স্কয়ার পেয়েছি। i স্কয়ার মান কত? -1। এটার অবস্থান কোথায়? এখানে না? তাহলে এই যে i দ্বারা গুণ করব -1 হইছে, এটার মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি না? তাহলে যে কোনো সংখ্যাকে i দ্বারা গুণ করলে 90 ডিগ্রি হয়ে যায়। দেখো আরেকবার দেখাই। এই যে -1, এটা একটা সংখ্যা, এটাকে যদি আমি i দ্বারা গুণ করি কত পাবো? -i পাবো। -i কোথায়? এই যে এখানে না? তাহলে আবার প্রমাণ হচ্ছে যে i দ্বারা -1 কে i দ্বারা গুণ করলে কি হয়েছে? 90 ডিগ্রি কোণে ঘুরে গেছে। এরপরে -i এর সাথে আমি যদি 90 ডিগ্রি কি বলা যায়? i দ্বারা গুণ করি, -i ইনটু i কত? -i ইনটু i কত? 1। কেন? কারণ -i ইনটু i, -1 দেখো, -i ইনটু i 1 কিভাবে হলো? -1 আছে এখানে, মনে এই যে এখানে যেকোনো সংখ্যার সাথে যদি -1 থাকে, -1 তো থাকেই, তাই না? যদি মাইনাস থাকে। তো i ইনটু i কত? i ইনটু i হচ্ছে i স্কয়ার, আর এখানে একটা মাইনাস ছিল। i ইনটু i কত? i স্কয়ার, আর এখানে একটা মাইনাস ছিল। তাহলে i স্কয়ার এর মান কত? -1, এখানে একটা মাইনাস ছিল। তাই +1 হয়ে গেছে। আশা করি বুঝতে পারছো। না বুঝতে পারলে আরেকবার বলি দেখো, যে -i ইনটু i কিভাবে 1 হলো? এই যে i এটা কত? i স্কয়ার। তাহলে -i স্কয়ার। আবার i স্কয়ার এর মান কত? নিজেই -1। তাহলে দুইটা -1 কত? একটা +1 হবে। আশা করি এবার বুঝতে পেরেছো। তাহলে কি হলো? আমরা যে কোনো সংখ্যাকে i দ্বারা গুণ করার পর দেখতে পারতেছি যে 90 ডিগ্রি কোণে ঘুরে যাচ্ছে। এখন আমি যে কোনো সংখ্যাকে i স্কয়ার দ্বারা গুণ করব। আমি কি বলেছিলাম যে i টু দি পাওয়ার n দ্বারা গুণ করলে n π/2 কোণে ঘুরে যাবে। তাহলে i স্কয়ার দ্বারা গুণ করলে কত কোণে ঘুরে যাবে? চিন্তা করো তো। এই যে 2 এর মান হলো n এর মান 2, তাহলে এখানে n এর মান 2 বসালে কত হচ্ছে দেখো? পাই হচ্ছে না? তাহলে i স্কয়ার দ্বারা গুণ করলে পাই কোণে ঘুরে যাবে। i কিউব দ্বারা গুণ করলে 3π/2 কোণে ঘুরে যাবে। i 4 দ্বারা গুণ করলে, i টু দি পাওয়ার 4 দ্বারা গুণ করলে 4π/2 কোণে ঘুরে যাবে। ঠিক আছে? তাহলে আমি এখন এটা ট্রাই করব যে আমি i স্কয়ার দ্বারা গুণ করলে কি আমার পাই কোণে ঘুরে যাচ্ছে কিনা, এটা একটু প্রমাণ করে দেখি। তাহলে এখানে আমার 1 ছিল, এখানে i, এখানে -1, এখানে আমার কি -i। সো আমি যদি এখন 1 কে i স্কয়ার দ্বারা গুণ করি, 1 কে i স্কয়ার দ্বারা গুণ করলে কি আমি কি পাবো দেখো? 1 ইনটু i স্কয়ার, i স্কয়ার মান কত? -1। তাহলে দেখো এই যে 1 কে i স্কয়ার দ্বারা গুণ করলে -1 পাচ্ছি। তাহলে এটা 180 ডিগ্রি কোণে ঘুরে যাচ্ছে। 180 ডিগ্রি। এবার আমি যদি আবার ট্রাই করি যে i কে আমি i স্কয়ার দ্বারা গুণ করব, i কে i স্কয়ার দ্বারা গুণ করব, কি পাবো? i কিউব। i কিউব মান কত বলেছিলাম? -i বলেছিলাম। একটু উপরে দেখে আসতে পারবো যে i কিউব মান -1 বলেছি, -i বলেছিলাম। সো দেখো, এই যে i কে আমি i স্কয়ার দ্বারা গুণ করেছি, কত ডিগ্রি কোণে ঘুরে গেল? এই যে এখানে চলে আসলো, তাহলে 180 ডিগ্রি কোণে ঘুরে গেল। তো এই জিনিসটা মনে রাখবে যে i কে সরি, কোন সংখ্যাকে i টু দি পাওয়ার n দ্বারা গুণ করলে n π/2 কোণে ঘুরে যাবে। আশা করি এটা মনে রাখবে, এটা এমসিকিউ তে কাজে লাগবে। এখন আমরা শিখবো হচ্ছে জটিল সংখ্যার সিরিজ। সিরিজ কি সিরিজ শিখবো? লাইক আমরা তো এরকম জানি যে 1 যোগ 2 যোগ 3 যোগ ডট ডট 4 যোগ ধরা যায় কত? ধরো হচ্ছে তুমি 100। তো এইগুলোর যোগফল কত? এগুলো হচ্ছে বাস্তব সংখ্যার যোগফল।
তো বাস্তব সংখ্যাগুলো যোগফল কত হয় বলতো? n ইন্টু, মানে যদি ক্রমিক নাম্বার হয় তাহলে n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2 হয়। এটা আমরা শিখেছিলাম। সো এটা হচ্ছে বাস্তব সংখ্যার যোগফল। এখন আমরা শিখবো জটিল সংখ্যার সিরিজের যোগফল আর কি। লাইক i প্লাস i স্কোয়ার প্লাস i কিউব ডট ডট i টু দি পাওয়ার, সাপোজ তোমাকে আমি যদি সহজ করার জন্য দিই i টু দি পাওয়ার 10 দিই, যেন তুমি নিজে ফিল করতে পারো। সো দেখো i প্লাস i স্কোয়ার প্লাস i কিউব ডট ডট i টু দি পাওয়ার 10, এগুলোকে আমি কিভাবে করবো? সো আমরা জানি, একটা জিনিস শেখাতে হবে। দেখো আমরা জানি বলতে এটাকে একটু বক্স করে শেখাতে হবে ভালোভাবে, এটা ভালো সবসময় মনে রাখবে। বক্সটাকে, আচ্ছা, যে i প্লাস i স্কোয়ার প্লাস i কিউব প্লাস i টু দি পাওয়ার 4, এই চারটার যে কোনো চারটা জটিল সংখ্যার যোগফল, যেটা যে কোনো চারটা ক্রমিক জটিল সংখ্যার যোগফল, লিখে দিই লাইনটা, মনে রাখবে অবশ্যই, যে কোনো চারটি ক্রমিক, যে কোনো চারটি ক্রমিক জটিল সংখ্যার যোগফল অলওয়েজ জিরো। যে কোনো চারটি ক্রমিক জটিল সংখ্যার যোগফল অলওয়েজ জিরো, মনে রাখবে অলওয়েজ, ঠিক আছে? জটিল সংখ্যার যোগফল বা সামেশন জিরো। কিরকম দেখো, যে 1 2 i এর পাওয়ার কি আছে, 1 2 3 4, কি হয়েছে, জিরো হয়েছে। এরকম যদি আমি বলি যে 100, i টু দি পাওয়ার 100, i টু দি পাওয়ার 101, i টু দি পাওয়ার 100 কত 2, i টু দি পাওয়ার 102 বলতে 1000 বলতেছে এগুলো, ঠিক আছে? i টু দি পাওয়ার 1003, এই যে 1000 1001 1002 1003 চারটা সংখ্যা আসছে এবং ক্রমিক হয়েছে, তাহলে এগুলো যোগফল কত হবে, জিরো হবে। তাহলে এই টার্মটা তোমাকে মনে রাখতে হবে যে i i স্কোয়ার i কিউব i টু দি পাওয়ার 4, চারটা যে কোনো ক্রমিক জটিল সংখ্যার যোগফল অলওয়েজ জিরো। ওকে, তাহলে এখন তোমাকে যদি প্রশ্ন করে এমসিকিউ তে যে i প্লাস i স্কোয়ার প্লাস i কিউব প্লাস i টু দি পাওয়ার 4 প্লাস i টু দি পাওয়ার 5 ইকুয়াল কত, ইকুয়াল হোয়াট, তুমি এমসিকিউ তে কি করবে? তুমি ফার্স্ট অফ অল কি করবে, তুমি এই যে চারটা জটিল সংখ্যা চিনো, এইগুলো সামেশন যে জিরো তুমি এটা জানো, তাহলে এটার মান তুমি জিরো বসাই দিবে। তাহলে 0 প্লাস i টু দি পাওয়ার 5, কি বলছে তোমাকে, i প্লাস i স্কয়ার প্লাস i কিউব প্লাস i টু দি পাওয়ার 4 প্লাস i টু দি পাওয়ার 5, তুমি প্রথম চারটার যোগফল যে জিরো, এটা তুমি জানো, তাহলে এই চারটার বদলে জিরো বসাই দিলাম। সাথে থাকলো কি i টু দি পাওয়ার 5। এখন i টু দি পাওয়ার 5 মান কিভাবে বের করে, আমরা জানি হচ্ছে 5 কে 4 দ্বারা ভাগ দিব। 5 কে 4 দ্বারা ভাগ দেওয়ার পর ভাগশেষ যা পাবো তাই হবে i এর পাওয়ার। তো 4 দ্বারা ভাগ দিলে ভাগশেষ থাকে হচ্ছে 1, ভাগশেষ থাকে 1, তাহলে i টু দি পাওয়ার 5 এর মান কি হবে, i হবে, i টু দি পাওয়ার 1 বা i। আশা করি বুঝতে পেরেছো। এরকম যদি আরো আসে যে i i স্কোয়ার প্লাস i কিউব প্লাস i টু দি পাওয়ার 4 প্লাস i টু দি পাওয়ার 5 প্লাস i টু দি পাওয়ার 6 প্লাস i টু দি পাওয়ার 7 প্লাস i টু দি পাওয়ার 8 প্লাস i টু দি পাওয়ার 9 প্লাস i টু দি পাওয়ার 10, এটা আমি কিভাবে করবো? এতগুলো যোগফল তোমাকে দিয়ে দিছে। সো তুমি i স্কোয়ার i কিউব i4 i5 এই চারটা যোগফল কত, জিরো, জিরো হয়ে গেছে। i6 i7 i8 i9 কত, জিরো, এটা তুমি জানো। আর হচ্ছে i10, তাহলে i টু দি পাওয়ার 10 এর মান যা তাই তোমার যোগফল। i টু দি পাওয়ার 10 এর মান কিভাবে বের করবে, 10 ডিভাইডেড বাই 4, তাহলে 4 দ্বারা যদি ভাগ দাও 8, ভাগশেষ থাকবে 2, তাহলে i টু দি পাওয়ার 10 এর মান হচ্ছে i স্কয়ার, মানে -1। আশা করি বুঝতে পেরেছো যে প্রথম চারটা যোগফল জিরো, পরের চারটা যোগফল এগুলো ক্রমিক, অবশ্যই ক্রমিক, 6 7 8 9 আছে, ক্রমিক আছে, তাহলে জিরো। আর বাকি থাকে কি i টু দি পাওয়ার 10, এটার মান কত হবে, -1। ওকে, এরপর যদি আরো দেই যে i টু দি পাওয়ার সাপোজ i স্কয়ার i কিউব ডট ডট ধরো হচ্ছে i টু দি পাওয়ার কত বলা যায় 16, এটা কিভাবে করবে? ডট ডট আইডিয়াল সিস্টেম মানে হচ্ছে মাঝে 1 থেকে শুরু করে 16 পর্যন্ত সব আছে, ঠিক আছে? এটা কিভাবে করবে? সো এটা করার জন্য তুমি হচ্ছে দেখবা যে তোমার কি চারটা পদ, মানে যে তোমার যে লাস্টে ক্রমিক পদটা আছে সেটা কি চারটা সংখ্যা 4 দ্বারা ভাগ করা যায় কিনা। কি বললাম দেখো, বিষয়টা বুঝো। লাইক তোমার যদি এরকম সংখ্যা থাকে যে তোমার যদি 16টা পদ থাকে, লাইক হচ্ছে এরকম যে i আছে, এখানে চারটা i আছে, এখানে চারটা i আছে, এখানে চারটা i আছে, এখানে চারটা i আছে, জিনিসটা বোঝার চেষ্টা করো। এখানে i স্কয়ার i কিউব i4 আছে, এখানে i5 i6 i7 i8 আছে, i9 i10 i11 i12 i13 i14 i15 i16 আছে। তাহলে চারটা, মানে চারটা করে ভাগ করা যাচ্ছে না, মানে এটার মানও কত, জিরো, এটার মানও জিরো, এটার মানও জিরো, এটার মানও জিরো, এগুলো সবগুলো ক্রমিক, মানে কি জিরো আসতেছে না? যেহেতু জিরো আসতেছে, তাহলে হচ্ছে কি হবে, পুরো মানটা কত হবে, জিরো হবে। তাহলে i স্কয়ার i কিউব i4 এটার মান জিরো, এটার মান কত, i5 i6 i7 i8 এটার মান জিরো, i7 কত, i9 i10 i11 i12 এটার মানও জিরো, i13 i14 i15 i16 এটার মানও জিরো।
4টা করে নিয়েছি, 4টা করে 0 হয়েছে। তাহলে কি? তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে তোমাকে দেখতে হবে যে তোমার যে সংখ্যাগুলো আছে, তোমার যে লাস্টের পদটা আছে, সেই পদটাকে তুমি হচ্ছে কি করতে পারতেছো কিনা, 4 দ্বারা ভাগ করতে পারতেছো কিনা। যদি ভাগ করে ফেলতে পারো তাহলে অলওয়েজ 0 হবে। তাহলে এরকম যদি আসে দেখো যে i প্লাস i স্কয়ার প্লাস i কিউব প্লাস i4 ডট ডট হচ্ছে তোমাকে দিল হচ্ছে i টু দি পাওয়ার 40। তাহলে এটা মান কত হবে? দেখো তুমি এই 40 মানে 40টা করে পদ আছে, তাহলে কি হবে? এরকম 4টা করে নিবা, 4টা করে নিবা, 4টা করে নিবা, এরকম কতগুলো নিতে পারবা? 40টা পদ আছে, 40টা পদকে তুমি 10টা নিতে পারবা, এরকম 10টা তোমার যোগ আসবে আর কি, 10টা আসবে। তো এরকম 10টা আসবে, 10টার জন্য এটার জন্য 0, এটার জন্য 0, এটার জন্য 0, এটার জন্য 0, তো 10টার জন্য 0 আসবে। তার মানে আলটিমেট কত আসবে? 0 আসবে। এটা তুমি শর্টকাটে কিভাবে বুঝলে? এই 40 এটাকে তুমি 4 দ্বারা ভাগ করতে পারতেছো কিনা, ভাগ করতে পারতেছো, তাহলে এটা মান 0 আসবে। এখন যদি ভাগ করতে না পারো, এখন যদি তোমার এরকম আসো যে i প্লাস i স্কোয়ার প্লাস i কিউব প্লাস i টু দি পাওয়ার 4 ডট ডট হচ্ছে তোমাকে দিয়ে দিল i টু দি পাওয়ার 11। এই যে 11 এটাকে তুমি কি করতে পারতেছো না, 4 দ্বারা ভাগ করতে পারতেছো না। তাহলে তুমি এগুলো কি করবা? তুমি চিন্তা করবা যে i টু দি পাওয়ার 11 এর আগের পদটা কি হবে? i টু দি পাওয়ার 10, অথবা এর পরের পদটা কি হবে? i টু দি পাওয়ার 12। তাহলে i টু দি পাওয়ার 12 পর্যন্ত তোমার কি 0, এটা তুমি বুঝতে পারতেছো। তুমি চিন্তা করবা যে 4 দ্বারা ভাগ ভাগ যায় কোনটা, i টু দি পাওয়ার 10 নাকি i টু দি পাওয়ার 12? i টু দি পাওয়ার 12 মানে 12 কে 4 দ্বারা ভাগ করা যায়, তুমি জানো। তাহলে এই যে এখান থেকে এই পর্যন্ত সবগুলো 0 হবে, এটা তুমি বুঝতে পারতেছো। বাট তোমার যে মেইন সংখ্যায় সেখানে কিন্তু i টু দি পাওয়ার 12 ছিল না। তাহলে তুমি একটা i টু দি পাওয়ার 12 যোগ করছো, মনে মনে একটা i টু দি পাওয়ার 12 বিয়োগ করতে হবে, i টু দি পাওয়ার 12 বিয়োগ করতে হবে, তাহলে তোমার অ্যান্সারটা লাস্টে কি আসবে? মাইনাস i টু দি পাওয়ার 12। আর i টু দি পাওয়ার 12 এর মান কত? 1, তাহলে মাইনাস 1 আসবে। এটা কি হবে? এটা আমি আশা করি তোমরা বুঝতে পারোনি প্রথমে, আরেকবার দেখিয়ে দিলে বুঝতে পারবে। তাই তোমার যদি এরকম আসে যে i প্লাস i স্কয়ার প্লাস i কিউব ডট ডট হচ্ছে i টু দি পাওয়ার 9, দেখো i টু দি পাওয়ার 9 আসছে, তাহলে i টু দি পাওয়ার 9 এটা কি 4 দ্বারা ভাগ করা যায়? ভাগ করা যায় না। যেহেতু ভাগ করা যায় না, তাহলে তুমি কি করবে? তুমি এর আগের সংখ্যা পরের সংখ্যা চিন্তা করবে যে i টু দি পাওয়ার 9 এর আগের সংখ্যা কি? i টু দি পাওয়ার 8। তাহলে i টু দি পাওয়ার 8 পর্যন্ত আবার কি হবে? i টু দি পাওয়ার 8 কি 4 দ্বারা ভাগ করা যায়? হ্যাঁ, ভাগ করা যায়। তাহলে i টু দি পাওয়ার 8 পর্যন্ত আবার কি হবে? 0 হবে। আর বাকি রইল কি? i টু দি পাওয়ার 9। তাহলে i টু দি পাওয়ার 9 এর মান কত আমার? আমি যদি 9 কে 4 দ্বারা ভাগ করি তাহলে আমি ভাগশেষ পাবো 1, তাহলে i টু দি পাওয়ার 1 হবে। তাহলে i টু দি পাওয়ার 9 এর মান হচ্ছে i। আশা করি বুঝতে পেরেছো। আরেকটা করি, দাঁড়াও, ওয়েট। i প্লাস i স্কয়ার প্লাস i কিউব ডট হচ্ছে ধরো তুমি i টু দি পাওয়ার কত ধরবা? 97। সো 97 এটাকে আমি কি করবো? আমি 97 এর আগের সংখ্যা ধরি, i টু দি পাওয়ার 97 এর আগের সংখ্যা কি? 96, পরের সংখ্যা কি? i টু দি পাওয়ার 98। 98 কি 4 দ্বারা বিভাজ্য নাকি 96 4 দ্বারা বিভাজ্য? 96 4 দ্বারা বিভাজ্য, তাহলে 98 আর লেখা লাগবে না। তাহলে i থেকে শুরু করে i টু দি পাওয়ার 96 এগুলো সবগুলো 0, আর i টু দি পাওয়ার 97 এটা শুধু অ্যান্সার হবে আমার, i টু দি পাওয়ার 97। মানে 0 এর সাথে i টু দি পাওয়ার 97 যোগ করলে কি হবে? i টু দি পাওয়ার 97 ই হবে। তো i টু দি পাওয়ার 97 আমার অ্যান্সার হলে 97 কে আমি 4 দ্বারা ভাগ করলে কি পাবো? ভাগশেষ মেবি 1 পাবো। তো 1 পেলে আমার কি হবে? ঠিক আছে তো? হ্যাঁ, 1 পাবো। তো 1 পেলে আমার কি হবে? i টু দি পাওয়ার 1 হবে অ্যান্সার। তো হলো আমার অ্যান্সার কি? i। আশা করি সিরিজ গুলো বুঝতে পেরেছো। আরো কিছু আলটিমেট সিরিজ আছে, যাই হচ্ছে i স্কয়ার, অনেকে এরকম করে সিরিজ দেয়, i স্কয়ার, i কিউব, i টু দি পাওয়ার 4। এই সিরিজগুলো আমি আপাতত শিখাচ্ছি না। আজকে ছিল হচ্ছে পার্ট 1 জটিল সংখ্যার। নেক্সট কি বলা যায়, পার্ট 2 অথবা পার্ট 3 তে অ্যাডভান্স যেগুলো আছে সেগুলো শিখাবো। এটা ছিল বেসিক জটিল সংখ্যা। ওকে।